আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশে বিদেশে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। বিশেষ করে যারা প্রবাসী যোদ্ধা রয়েছেন, আমিও একসময় প্রবাসী ছিলাম, এখন আমি বাংলাদেশে অবস্থান করছি। তো তারপরেও প্রত্যেকটা প্রবাসী যারা পরিবার ছেড়ে এই ঈদ করছেন, আমি আসলে বুঝতে পারি তাদের অন্তরের আকুতিটা কতটুকু। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈদ খুশির হোক। তবে ঈদের দিনে একটু খারাপ সংবাদ বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশে বিদেশে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকে আমার এই ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। বিশেষ করে যারা প্রবাসী যোদ্ধা রয়েছেন, আমিও একসময় প্রবাসী ছিলাম, এখন আমি বাংলাদেশে অবস্থান করছি। তো তারপরেও প্রত্যেকটা প্রবাসী যারা পরিবার ছেড়ে এই ঈদ করছেন, আমি আসলে বুঝতে পারি তাদের অন্তরের আকুতিটা কতটুকু। তো যাই হোক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ঈদ খুশির হোক। তবে ঈদের দিনে একটু খারাপ সংবাদ বাংলাদেশের জন্য, যারা আমরা বাংলাদেশের নাগরিক আছি। তবে এই খারাপ সংবাদটার পেছনে একটা কারণ হচ্ছে ইরান। এখন আমরা যদি বিশ্লেষণ করি, ইরান কি নিজে নিজে এই ঘটনাগুলো ঘটাইছে নাকি ইরানকে বাধ্য করা হয়েছে? বাস্তবতা হচ্ছে ইরানকে বাধ্য করা হয়েছে। ইরান নিজেদের পয়সা দিয়া তারা সামরিক খাতে, প্রযুক্তি খাতে, মহাকাশ খাতে, পারমাণবিক খাতে নিজেদেরকে ডেভেলপ করছে, যেমন পৃথিবীর অন্যান্য শক্তিশালী 10টা দেশ করে। তবে যেহেতু এটা ইসলামিক রাষ্ট্র, সো এখানে সমস্যা হচ্ছে পশ্চিমাদের সমস্যা, এমনকি মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের যে সকল দেশে নিজস্ব ঘাঁটি আছে, গুটিবাজ আছে রাষ্ট্রগুলো, তারা নিজেরা। তো এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে কাতার। ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে অভিযান চালানোর জন্য সৌদি এবং কাতার সবচেয়ে বড় বেশি ভূমিকা রেখেছে, এটা নিয়ে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তো এর পরিপ্রেক্ষিতে কাতারে অনেক বড় হামলা চালাইছে ইরান। আর গতকালকে নিউজটা দিয়েছিলাম, প্রায় 5 বছরের জন্য কাতারকে পিছাই দিছে যে উদীয়মান অর্থনীতি ছিল। আর মেইন কারণটা হচ্ছে কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এতে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত ততটা বেশি ধাক্কায় পড়বে না, তাদের নিজস্ব ইন্টারনাল সোর্স আছে। বাট বাংলাদেশ এবং পাকিস্তান, এই দুই দেশ খুব শীঘ্রই বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদিত হওয়া পণ্যে বিশেষ বড় ধাক্কা খাবে। ইতিমধ্যে বাংলাদেশে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়ে গেছে। এখন কেন? বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আমরা আসলে এলএনজি যেটা আমদানি করি, এটার একটা বড় অংশ আমরা আনি কাতার থেকে। তো কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাসই এই রাস লাফানে প্রক্রিয়াজাত হয় এবং সেখান থেকেই রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তত্ত্ব বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্যাপলারের মতে পাকিস্তান এবং বাংলাদেশ তাদের এলএনজি আমদানির যথাক্রমে 99% এবং 70% পায় কাতার থেকে। অন্যদিকে বাজার গবেষণা প্রতিষ্ঠান S&P গ্লোবালের তথ্য অনুযায়ী ভারতের এলএনজি চাহিদার 40% তারা কাতার থেকে সংগ্রহ করে। এই জন্য ভারতের বড় ধাক্কা না। তো ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম কাতারে যত বড় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাইলো, এতে আপনার এই ধাক্কাটা এটা আমাদের মতন রাষ্ট্রগুলোকে ঝামেলায় ফেলতে যাচ্ছে। রাসলাভান স্থাপনার পরিচালক এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি, তারা আপনার বলছে যে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। আর পাকিস্তান এবং বাংলাদেশ উভয়েরই নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার ধাক্কায় বাংলাদেশ এবং পাকিস্তান রয়েছে। তো এখন এদিকে আসলে সরকারের কোনো দায়বদ্ধতা আছে না, বাট যেহেতু এই মুহূর্তে সরকার রাষ্ট্র ক্ষমতায় বিএনপি, এটা একটা ধাক্কা বিএনপির উপর দিয়ে যাবে। ইতিমধ্যেই পাম্পগুলোতে গেলে 200 টাকা, 1000 টাকা, এর বেশি কিন্তু আপনার তেল দিচ্ছে না। এটা এখনো কিন্তু স্বাভাবিক। বাংলাদেশ, সিঙ্গাপুর এবং বিভিন্ন দেশ থেকে হিউজ পরিমাণ টাকা দিয়া সরকার এলএনজি কিন্তু কিনছে। ইরান বাংলাদেশের শিপকে তারা হরমুজ প্রণালীতে ডিস্টার্ব করতেছে না, বাট আমরা চাই না চাই আমরা এই সিস্টেমের মধ্যে আটকে গেছি।
তো এখন বাংলাদেশ সরকার বিকল্প ব্যবস্থা খুঁজছে। যদিও সরকার বলছে তেমন কোনো ধাক্কা পোহাতে হবে না, আমরা জাস্ট হচ্ছে একটু নিজেরা কি বলা হচ্ছে একটু সচেতন হইতে হবে, একটু মিতব্যয়ী হইতে হবে। তারপরেও এটা একটা বড় ধাক্কা লাগতে যাচ্ছে। এখন এই ধাক্কার জন্য রাষ্ট্র কিভাবে বিকল্প ব্যবস্থা নেবে, অথবা মাত্র সরকার একটা হানিমুন পিরিয়ড চলছে এই সরকারের, তো এই মুহূর্তে সেই ধাক্কাটা আসলে কিন্তু একটা বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করবে। তো দেখা যাক কি হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হিন্দিতে একটা কথা আছে, লাথো কা ভূত বাতো সে নেহি মানতা, আর বাংলায় সম্ভবত এটা আক্কল রে ইশারা ব্যাককল রে টুস করে একটা দিতে হবে আর কি, রূপসা দিয়া। এখন কেন? কারণ হচ্ছে যে যারা চালুমাল তারা কিন্তু বোঝে কথাগুলোর অর্থ কি। অনেক আগেই এই বিতর্কটা ছিল, তবে ইরান এই জায়গাটাতে আমি জানি না ওই বানিয়াচং থানা পড়াই দিছি মাহাদির মতন কি জোশে আইসা এই ঘটনাটা করলো, নাকি আসলে এই ঘটনার সাথে কানেক্টেড ছিল। খেয়াল থাকার কথা, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় 2024 সালে জুলাইয়ে বাটলার রেলিতে একটা সমাবেশ ছিল ডোনাল্ড ট্রাম্পের, মানে কি বলা যায় জনগণের সাথে নির্বাচনী প্রচারণা। ওই সময় তার উপর একটা হামলা হয়েছিল, কান ছ্যাত কইরা এরকম টাচ করে একটা বুলেট চলে গেছিল, মুহূর্তের মধ্যে পড়ে গেল। পরে যে কোনো কয়েকজনের গ্রেপ্তার করলো। তো এটা নিয়ে কয়েকদিন আলোচনা চলছিল, আর বলা হচ্ছিল যে ইরান এই ঘটনায় জড়িত। স্পষ্ট কিন্তু ইরানের নাম বলা হয়েছে। এরপরে যদিও এটা আপনার মানে কোনো আর পরবর্তী সময় আমরা আপডেট পেল না, কিন্তু ওই সময়ের যে ছবিটা, এই ছবিটা প্রকাশ করেছে গতকালকে ইরান। শুধু প্রকাশ করে নাই, নিচে লেখছে এই যে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চান না, এটার পিছনে মূল কাহিনী কিন্তু এইখানে জীবনের মায়া সবারই আছে। এই ছবিটা দিয়ে ইরান লিখছে, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে হঠাৎ করে একটা ছবি ভেসে উঠছে, আর এটার সাথে একটা বাক্য যে এবার আর টার্গেট মিস হবে না, দিস টাইম দা টুস ওন্ট মিস, অর্থাৎ এই সময় আমার ছোট্ট বিচিটা মানে এটা মিস হবে না। আর এই ভিডিও ক্লিপটি প্রচারের পর শুরু হয়েছে ভিন্ন এক প্রেক্ষাপট। এর বাইরে আমার কাছে মনে হচ্ছে আরো একটা প্রেক্ষাপট আছে। সেই প্রেক্ষাপটটা হচ্ছে মধ্যপ্রাচ্যে থাকা বিশাল মার্কিন সামরিক বাহিনী, এমনকি যেই দেশগুলোতে তাদের এই বাহিনীর আছে সেখানে বিশাল সামরিক ঘাঁটি, বিলিয়ন ট্রিলিয়ন ডলার তাদের সেখানে বিনিয়োগ করা আছে। আর গতবার ইরান এবং আমেরিকার যে দুষ্ট ছেলে আছে তাদের যুদ্ধের মধ্যে ইরান কিন্তু কাতারে অভিযান চালাইছিল, খেয়াল আছে তো? তো কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে অভিযান চালাইছিল। আর গত পরশুদিন থেকে আপনারা দেখছেন যে কিভাবে এই ঘাঁটিগুলো থেকে তাদের দামি দামি যুদ্ধ বিমান, সেনা, বড় বড় অফিসার, তাদের পরিবারদেরকে যুক্তরাষ্ট্র সরিয়ে নিয়েছে। কারণ গতকালকে রাত্রে পর্যন্ত আমরা শিওর ছিলাম যে ইরান হয়তো হামলা চালাইতেও পারে, নাও চালাইতে পারে। এর মাঝখানে যখন এই সিদ্ধান্তটা আসছে, দ্যাট মিনস বিষয়টা ভিন্ন। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই ঘাঁটিগুলোকে নিরাপদ মনে করছে না যুক্তরাষ্ট্র। অপরদিকে এই দেশগুলোর যারা মালিক, লাইক সৌদি আরব, তারা বলে দিচ্ছে ভাই আমার মাটি ব্যবহার করতে পারবে না। তো মনে করছে আকাশ, না ওইটাও না, আমার আকাশ দিয়ে উইরা গিয়ে কোনো ঘটনা ইরানের সাথে ঘটানোর সুযোগ নাই। ইরানের একটা পাওয়ার হচ্ছে সৌদির সাথে ইয়েমেনে আমাদের যে বীরদের গোষ্ঠী আছে, যাদেরকে এত বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ছেলে বিভিন্ন সময় অভিযান চালায়া দমাইতে পারে না, লোহিত সাগর টোটালি কন্ট্রোলে। তো সেই টিমটাকে ইরান আবার সৌদির বিরুদ্ধে ব্যবহার করতে পারে, এই কনসেন্ট্রেশন আপনার সৌদির আছে। এছাড়াও মুসলিম আরব রাষ্ট্র হিসাবে তাদের মধ্যে একটা বন্ডিং আছে, আরবদের একটা জোট আছে। তো সেই জায়গা থেকে সৌদির এই অবস্থানটাও কিন্তু স্পষ্ট হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশগুলা তলে তলে হয়তো অনেক কিছু করতেছে, প্রকাশ্যে কেউ কিন্তু ইরানের বিরোধিতা করতেছে না। আরব আমিরাতের সাথে কিন্তু ইরানের একটা ভেজাল আছে, একটা আইল্যান্ড নিয়ে। তো সেইখানে আমরা দেখছি যে তলে তলে আসলে কি হইতে পারে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় ওই যে ট্রাম্পের সেই ছবি আর 2024 সালের জুলাইয়ে বাটলার রেলিতে যে ঘটনা ঘটছে, এটাকে যখন প্রচার করা হয়েছে যে আরো একটা পরিকল্পনা ইরান চাইলে করতে পারে, ঘটছে তো ঘটনা, যদিও ইরান এটার দায় স্বীকারোক্তি নেয় নাই তখন, বাট এখন এই যে দিল, এটাতে আবার বিপদ হয় কিনা আমি সেটা ভাবতেছি। যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আপনি হিট করে ফেলছেন, টাচ করে ফেলছেন, সো আপনারা তো ছাড়বে না মার্কিন যুক্তরাষ্ট্র। বসে এসে জোশ হারাইলো নাকি এটা আসলে কি করলো, তবে কাজে দিছে। বাট কিছু একটা ঘটতে যাচ্ছে, আমার মনটা বাইরে যেতেছে, আল্লাহ ভালো জানে। ভালো থাকো।